মুহূর্তে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে দখল করে ইউনূস প্রশাসনকে শিক্ষা দেওয়া উচিত এবং শেখ হাসিনাকে তার সরকারকে সেখানে বসিয়ে দেওয়া উচিত। এটা একটা কথা বলছি। ইসকনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইসকনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইসকনের যে পজিটিভ ফেস, আর আমাদের দেশে আমরা ইসকন নিয়ে যে বক্তব্য দেই টোটালি কিন্তু সাংঘর্ষিক। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরগরম ওপার বাংলা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের সরকার ও প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। কয়েকটি সিএনজি অটোরিকশা থেকে জয় বাংলা স্লোগান দিয়ে গুলি ছুড়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার ভয় অনেকের মাঝে কাজ করছে। সেই ভয়টা স্পষ্ট হচ্ছে এবং সেই ভয়টা মনের মধ্যে রাখতে পারছেন না, অনেকে বলেও ফেলছেন। এরকম বাস্তবতা কেন তৈরি হলো? মাত্র 3 মাস পেরিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক নিয়ে কি হচ্ছে এগুলো দর্শক, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এবং গরম নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখতে। তবে তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আমরা দেখতে থাকি আজকের গরম খবরগুলো। ইউরোপীয় ইউনিয়ন এটা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী সংগঠন। এই সংগঠন তাদের কাছেও চলে গেছে ইউনূসের প্রশাসন, মোল্লা ইউনূসের প্রশাসন বাংলাদেশে কি করছে সেই ব্যাপারগুলোতে। তো আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই ব্যাপারগুলো নিয়ে একটা ব্যাপার, এই পরিস্থিতিতে একটা কিছু ব্যবস্থা নেওয়া হবে। এখন এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এবং হচ্ছে ক্রমশ, ভারত এখানে কিভাবে এগোতে পারে, এটা একটা বড় প্রশ্ন। আমাদের অনেকেই বলছেন যে এই মুহূর্তে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে দখল করে, বাংলা দখল নয়, বাংলাদেশকে তাদেরকে ইউনূস প্রশাসনকে শিক্ষা দেওয়া উচিত তাদেরকে এবং শেখ হাসিনাকে তার সরকারকে সেখানে বসিয়ে দেওয়া উচিত। এটা একটা কথা বলছে। আবার একটা এইভাবে কথা চলছে যে বাংলাদেশে এক্ষুনি ভারত যুদ্ধে না যাওয়াটাই, সেটা ভারতকে তো অনেক দিক ভেবেচিন্তে তারপরে কাজ করতে হয় একটা দেশের সরকারকে। এটা তো আর ওই মোল্লা ইউনূসের সরকার নয় যে যা খুশি মাথায় এলো আর এমনি করে নেওয়া হলো, জঙ্গিদের হাতের পুতুল হয়ে গেল, শান্তির নোবেল জয়ী। তো ভারত তো তা করতে পারে না। তো ভারত যেগুলো করতে পারে সেই ব্যাপারগুলো অনেক সময় আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হয়। যুদ্ধটা শেষ ধাপ। আর ভারতের একটা জিনিস মনে রাখবেন, ভারতের বারবার নরেন্দ্র মোদী একটা কথা ইউক্রেন রাশিয়ার প্রসঙ্গ নিয়ে বারবার তিনি বলেছেন যে যুদ্ধ দিয়ে কোনো সমস্যা মেটে না। যেহেতু বাংলাদেশের কাছে ভারতের সৈন্য পাঠাবার কোনো দরকার হয় না, আমাদের বিএসএফ ভারত বাংলাদেশকে ঠিক করে দিতে, টাইট করে দিতে যথেষ্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা এই মুহূর্তে করাটা কতটা যুক্তিসঙ্গত হবে, এটাও একটা প্রশ্ন। আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের একটু পশ্চিমবাংলায় গতকাল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কালকে সমস্ত বিধানসভার সদস্যরা, বিজেপির সদস্যরা, তারা গতকাল বাংলাদেশ দূতাবাসে গিয়ে সেখানে 8 জনের প্রতিনিধি দল বাংলাদেশের দূতাবাসকে তাদেরকে বলেছে, তাদেরকে স্মারকলিপি দিয়েছে, ইমিডিয়েটলি ওখানে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক, হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেগুলো বন্ধ করা হোক না, এটা বলেছেন। আমি জানতে পারলাম যে হাই কমিশনার কলকাতার, তিনি বলেছেন দিল্লিতে তাদের যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপরে এই ব্যাপারগুলো এবং তারা দেশেও এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন। এই রিপ্রেজেন্টেশন সেটা তো বলতেই হবে, কারণ একটা রাজনৈতিক দল রিপ্রেজেন্টেশন দিচ্ছে, সেটা তো যথাস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তাদের অবশ্যই আছে। এখন প্রশ্নটা হচ্ছে এরপরে একটা দাবি অনেকেই তারপরে বলছেন, এরপরে কি করছে পশ্চিমবাংলায় বিজেপি অলরেডি বলে দিয়েছে রবিবারের মধ্যে, আজ বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি না দেওয়া হয় তাহলে তারা অবরোধ তৈরি করবে। 2রা জানুয়ারি থেকে অবরোধ তৈরি হবে, এই 2রা ডিসেম্বর থেকে। এবং পশ্চিমবাংলা থেকে না, ভারত থেকে কোনো পণ্য, বিশেষত খাদ্যপণ্য তো বটেই, যেটা এখান থেকে যাওয়ার দরকার, এখন তো অন্য পণ্য যাচ্ছেই না, খাদ্যপণ্য না গেলে তো সেখানে দুর্ভিক্ষে মরবে সব, তো সেইটা অবরোধ করবে। এবং অলরেডি গতকাল যে পেট্রাপোল বেনাপোল বর্ডার যে শহরে আছে বনগাঁ, সেই বনগাঁতে বিজেপি গতকাল বিশাল মিছিল করে তারা শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করা শুরু করে দিয়েছে গতকাল থেকে। পণ্য পাঠানো বন্ধ, খাদ্যপণ্য, এবং সেটা না গেলে বাংলাদেশের যে কি হাল হবে সেটা তো বোঝাই যায়। তো ভারত সরকার কিন্তু কিছু করছে না। ভারত সরকার পণ্য পাঠাবার, যেটা যেমন ওরা চেয়েছে এখন 50,000 টন চাল চেয়েছেন ইউনূস সরকার ভারতের কাছে, পণ্য বয়কট করবে না, চাল চেয়েছে 50,000 টন, না পেলে সেখানকার মানুষকে না খেয়ে মরতে হবে। তো এগুলো ভারত পাঠালেও, সরকারিভাবে যাওয়ার ব্যাপারে দিলেও, তারা মত দিলেও, জনগণ যদি আটকে দেয়, জনগণ রাস্তা অবরোধ করলে কোনো সরকারই জনগণকে আমাদের এখানে রাস্তা থেকে তুলে দেবে না। তাদের দায়িত্ব হচ্ছে সম্পর্কটা ঠিক রাখা। ওদের খেতে গেলে, বাঁচতে গেলে ভারতের কাছে হাত পাততে হবে, খাবার দাও, নইলে না খেয়ে মরতে হবে। আর ভারতের খাবার খেয়ে পেটটা ভর্তি করে নিয়ে তারপর ভারতের বিরুদ্ধে চিৎকার করা। বলছিলাম আওয়ামী লীগ আবার ফিরে আসবে এরকম ভয় পাচ্ছেন অনেকে, এবং সেই ভয়ের কথা অকপটে বলছেনও। বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমান উদ্ভূত পরিস্থিতি, আজকেও আমরা দেখলাম শেরপুরে
মুর্শিদপুর আস্তানা, পীরের আস্তানা, সেই আস্তানা তৌহিদি জনতার নামে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে যেয়ে ভেঙেছে, লুটপাট করেছে, আগুন দিয়েছে এবং আর্মি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেছে। এরকম ঘটনা প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে ঘটছে। ইসকনকে নিয়ে যে ঘটনা, সেই ঘটনা বিশ্বব্যাপী শোরগোল তুলেছে। ওদিকে ভারত থেকে নানা রকমের গুঞ্জন ছড়ানো হচ্ছে। ভারত তাদের সেনা বর্ডারে সেনা নিয়োজিত করার চেষ্টা করছে, সেই প্রসেসে আছে, মিসাইল রেডি হচ্ছে, এরকম নানা রকমের গুঞ্জনের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ঢাকার একটা অনুষ্ঠানে বললেন তার ভয়ের কথা। তিনি ভয় পাচ্ছেন যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সেরকম পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করছি, নিজেদের মধ্যে নিজেরা যে বিভাজন তৈরি করছি, যার ফলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। ফ্যাসিবাদ বলতে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই তিনি বুঝিয়েছেন। এটা বুঝতে অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না। মির্জা ফখরুল কি বললেন? মির্জা ফখরুল যা বললেন তার একটু অংশবিশেষ চলুন শুনি আগে, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে, সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি আমরা যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। অর্থাৎ আমরা নিজেরা কাজ করছি, তারা নিজেরা বিভিন্ন ধরনের কাজ করছেন, এমন কথা বলছেন। এবং তিনি মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নিজেদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সরকার এক পক্ষ, বিএনপি এক পক্ষ, জামাত এক পক্ষ, বৈষম্যবিরোধী ছাত্ররা এক পক্ষ, সব মিলিয়ে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে এবং এই পক্ষের মাঝে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, তেমনটাই তার ভাষ্য। তিনি ইসকন প্রসঙ্গে বলেছেন যে ইসকন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে, জানিয়ে বলেছেন তাদের একটাই প্রশ্ন, ইসকনের ব্যাপারে কি করছেন। প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। একটা অবস্থা তারা তৈরি করতে চাই, প্রথমবার ব্যর্থ হয়েছে, আবার তারা তৈরি করতে চাই, আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করি। তিনি বারবার একটা কথাই বলেছেন, নিজেদের মধ্যে বিভাজনের কথা। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা দায়িত্বে এসেছেন, এই দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে, জাতিকে সামনে রেখে পালন করতে হবে। এমন কোনো হঠকারী কাজ আমরা করব না যেন আবার অন্ধকারে চলে যায়। অর্থাৎ নিজেরা এমন কোনো কাজ করব না যেন অন্ধকারে চলে যায়, এমন কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা কোন বিভাজন তৈরি করছে, এমন প্রশ্ন রেখেই তিনি বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় লাগার কথা, ভয় লাগে। ভয় কেন লাগে? পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটা তার ভাষ্য। অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের যেটা হয়েছে, সেই আন্দোলনটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে, নিজেদের মধ্যে বিভাজন হচ্ছে, ইসকন সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। গতকালকে তিনি বলেছিলেন যে বিদেশে বসে থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে, উস্কে দিচ্ছে, সেই উস্কানিতে আমরা নাচানাচি করছি, এরকম নানা বিষয় কিন্তু কাজ করছে। এই নানা বিষয় কাজ করার মাঝখানে সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভয়। 3 মাস পেরিয়েছে, 3.5 মাসের পথে এই সরকার। 3.5 মাসের মধ্যেই আওয়ামী লীগ পতনের পরে আবার আওয়ামী লীগ ভয় ধরিয়ে দিয়েছে যে তারা ফিরে আসতে পারে। এটা কোনোভাবেই শুভ লক্ষণ নয়। তাতে বৈষম্যবিরোধী আন্দোলন মাঠে মারা যাবে, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল স্পিরিট নষ্ট হবে। সেই ক্ষেত্রেই অনেকে যে আলোচনাটা করার চেষ্টা করেন, সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বিশেষ করে সমন্বয়করা, তাদের লাগামহীন কর্মকাণ্ড, লাগামহীন কাজকাম। গতকালকে আমরা দেখেছি যে তাদের গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে, এমন কথা বলা হয়েছে, কিন্তু আবার গাড়ির সামনে দেখা গেছে গাড়ির বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়, এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে। আজকে আবার খবর করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহর গাড়িতে আজকে আবার পিছন দিক থেকে ট্রাক ধাক্কা দিয়েছে। সব মিলিয়ে এই যে গাড়ি, এত সুন্দর সুন্দর মডেলের গাড়ি, এই গাড়ি বা তারা পাচ্ছেন কোথায়? এত গাড়িতে ধাক্কাই বা কারা দিচ্ছে? এবং গাড়িতে ধাক্কা নাকি গাড়ি ভুলভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেটাকে নিউজ করা হচ্ছে, এরকম নানা প্রোপাগান্ডা, নানা রকমের আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলোই কিন্তু বিভক্তি এবং বিভাজনের তৈরি করছে। সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন, এই আলোচনা অনেক দিন থেকেই হচ্ছে। তারা ছাত্র, তারা গাড়িতে চড়ছেন কিভাবে, গাড়ি কোথা থেকে আসলো, গাড়ি কারা দিল, এই আলোচনাই সমন্বয়কদের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয়েছে। বিভাজন এতটাই তৈরি হয়েছে যে সরকার একটা পক্ষ হয়ে গেছে, বিএনপি একটা পক্ষ। গতকালকে দেখলাম বিএনপি দলকে প্রধান উপদেষ্টার বাসায় ডেকে নেওয়া হয়েছে, আজকে জামাতকে ডেকে নেওয়া হয়েছে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে। সবাই আলাদা আলাদা হয়ে গেছেন, সবার মধ্যে ঐক্যের অভাব তৈরি হয়েছে। ঐক্যের অভাব তৈরি হয়েছে বলেই মির্জা ফখরুল ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। দর্শক, সেই ভয়ের কি কোনো কারণ আছে? আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসছে? সেরকম পরিবেশ কি তৈরি হয়েছে? ইসকনের হাত কত লম্বা, এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইসকনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইসকনের যে পজিটিভ ফেস, আর আমাদের দেশে আমরা ইসকন নিয়ে যে বক্তব্য দেই, টোটালি কিন্তু সাংঘর্ষিক। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের যেই সকল রাষ্ট্রে ইসকনের অ্যাক্টিভিটিজ আছে বা শাখা আছে, বা তারা সেখানে যে সকল কাজ করে, তো আমাদের এখানে আমরা যখন ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি, কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলো করছে, কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেসটা কিন্তু উন্মোচিত না। পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে, এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে এরা কিভাবে বাটে ফেলে, নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইসকন ইস্যুতে। কে দিয়েছে?
ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা মানে ফিডস নামের একটা সংস্থা। এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইসকনের যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল বিবৃতি আছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্রভিত্তিক এই ফিডসের সদস্য কারা, এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। আপনার প্রেসিডেন্ট খান্দেরাও কান্ট ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে। আচ্ছা, ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে? বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে। আপনার উল্লেখ করে খান্দেরাও কান্ট বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা, ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া খুবই জরুরি। আমি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছে যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন। এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা। এই সংস্থাটি চিঠিতে আরও উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করে, মানে ট্রাম্পের প্রতি লিখছে যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপোষহীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন, বাস্তুচ্যুতির শিকার তাদের রক্ষায় আপনি তৎপর হন। তো তারা একটা পরিসংখ্যানও সেখানে দিয়েছে যে গত 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে 2 শতাধিক হামলা, সহিংসতার ঘটনা ঘটেছে। আর চিন্ময় কৃষ্ণের যে গ্রেপ্তার সেটাকেও তারা এখানে মেনশন করে বলেছে যে তার জামিন না পাওয়া এটাও মানবাধিকার লঙ্ঘন, পাশাপাশি তাকে একটা মিথ্যা মামলায় এখানে ফাঁসানো হয়েছে। ইভেন এই সরকারের যারা উইংস আছেন তাদের সম্পর্কে কিন্তু ভারতের একই কথা যে এখানে বাংলাদেশকে 1971 থেকে 53 পর্যন্ত ভারত বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে, এই মুহূর্তে যে ভারত বিরোধী অবস্থানটা আছে এটা ভারত কখনো দেখে নাই। তো সেক্ষেত্রে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেককে ভারত দায়ী করছেন যে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতা আসলে বাংলাদেশকে কি এনে দেবে। ভারতের এমনটা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রচার করছে যে একটা শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতাটা ক্রিয়েট করছে। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দেওয়া হলো, ট্রাম্পের কাছে, বাইডেনের কাছে, এগুলোর ইফেক্ট কি হবে, বাইডেনের মাধ্যমে কি ইফেক্ট হবে এটা সম্পর্কে কারোরই হয়তো এরকম আইডিয়া হবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়ে কনসার্ন করবেন। লাস্টবার যখন ক্ষমতায় ছিল তখনও প্রিয়া সাহা নাকি একটা মহিলা, সে গিয়া বলছিল যে বাংলাদেশ থেকে এত মিলিয়ন সংখ্যালঘু শেষ হয়ে গেছে, মানে নানান বক্তব্য ছিল, খেয়াল আছে তো আওয়ামী লীগ সরকার ছিল তখন ক্ষমতায়। একই পরিস্থিতি আবারও আসছে চিন্ময় কৃষ্ণ এই ইস্যুতে। আমি দেখছি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে একটা পেচকি লাগানোর জন্য ভারতের এই টিমটা কিন্তু ট্রাই করছে। সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিষয়টাকে ডিল করা। যুক্তরাষ্ট্রের যে আমাদের এখানে রাষ্ট্রদূত আছেন তার সাথে এই বিষয়গুলো, কারণ তিনি তো বাংলাদেশে থাকেন, প্রেক্ষাপট দেখছেন, ওই চিঠির মধ্যে কি লিখলো, বাস্তবে কি ঘটছে এটা কিন্তু তিনি জানেন। তাকে এটা অবহিত করা খুবই জরুরি, নয়তো প্যাচ লাগবে। আজকে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত থেকে একটা স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশের পরিস্থিতির উপর, এবং তার এই বিবৃতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে কিছুক্ষণ আগে সেটা প্রকাশ করা হয়েছে। এখন তিনি কি বললেন তার এই বিবৃতিতে, এবং এটা প্রথম বিবৃতি, বিশেষ করে তিনি যখন ভারত চলে যাবার পর তিনি অফিসিয়ালি কোনো বিবৃতি দেননি, তো অন্যান্য নেতারা দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু তিনি কি বলছেন তার বিবৃতিতে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী, তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। অর্থাৎ শেখ হাসিনা তিনি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি তার শাস্তি দাবি করেছেন। তিনি আরো লিখেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। সরকারকেও তিনি এক ধরনের হুমকি দিলেন। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি আরো লিখেছেন, বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ। সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, বাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপর তিনি বলছেন যে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা।
এখন এই হলো দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, বিশেষ করে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড হয় এবং চিন্ময়কে গ্রেফতার করা হয়, তাকে জামিন দেওয়া হয় নাই, এইসব বিষয় নিয়ে তিনি কথা বলছেন, এমনকি দ্রব্যমূল্য নিয়েও তিনি কথা বলেছেন। তো এখন বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি তার দলীয় কর্মকাণ্ডে অ্যাক্টিভ আছেন এখনো, এবং ভারতে বসে আমরা এর আগেও বিভিন্ন ফোনালাপ ফাঁস হয়েছে, সেগুলো তো দেখেছি, তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। অবশ্য তার বিরুদ্ধে মামলা, তাকে ফেরত চাওয়া, বিচারের মুখোমুখি করা, এইসব ব্যাপারে তিনি কোনো কথা বলেননি, হয়তো পরে বলতে পারেন। যাই হোক, এটা একটু আগেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া হয়েছে, হয়তো অনেকে দেখেননি, সেজন্য আমি আপনাদেরকে অবহিত করলাম। যারা বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতির সাথে আছেন তারা হয়তো এটা জানতে চাইতে পারেন, বা অন্য যারা অন্য দল করেন বা তার কি বক্তব্য সেটা জানা হয়তো অনেকের